গল্পের আশুবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ রয়েছে অষ্টম পর্ব। আকাশ আর পাতাল, পাহাড় আর সমুদ্র, কোন পরিবেশ থেকে কোন পরিবেশ। কিন্তু ঘটনা যাই হোক, রামকালের অন্তঃপুরে প্রায় শোকেরই দৃশ্য। দিন তারিণী চোখ মুছছেন কাশীশ্বরী। ভুবনেশ্বরী মূর্ছাতুরার মতো পড়ে আছে একপাশে। মোক্ষদা দাপিয়ে বেড়াচ্ছেন এবং সেজখুরি, কুঞ্জর বউ, আশ্রিতা, অনুগতা প্রভৃতি অন্যান্য নারীকুল নিঃস্ব স্বরে রামকালী জেদ, তেজ ও অদূরদর্শিতার নিন্দাবাদ করছেন। শুধু সারদা সেখানে নেই, সে তদবস্তে কুটুমবাড়ির লোকের আহার আয়োজনে ব্যাপৃত আছে। তুষ্ট গয়লার নাতির ব্যাপার নিয়ে সারা গ্রাম আজ তোলপাড়। তবে বাইরের কোনো হুজুগে এ বাড়ির অন্তঃপুরিকাইদের উকি দেবার অধিকার নেই, বাদে মোক্ষদা একবার দেখে এসে স্নান করেছেন, আর যাবেন না, গিয়ে করবেনই বা কি। সত্য শ্বশুরের প্রেরিত চিঠি কুঞ্জবিহারী পড়ে দিয়েছেন, আর তারপর থেকেই বাড়িতে এই শোকের ঝড় বইছে। জামাইয়ের মা বাপ যদি ছেলের আবার বিয়ে দেয়, মেয়ের মৃত্যুর চাইতে সেটা আর কম কি। পরের মেয়ে বউকে উদারতার উপদেশ দেওয়া যায়, তার মধ্যে সতীনের হিংসের পরিচয় পেলে নিন্দে করা যায়, কিন্তু ঘরের মেয়ের কথা আলাদা। সারাদিনে ক্লান্ত পরিশ্রান্ত দেহ আর তুষ্ট নাতির ওই শোচনীয় পরিণামে ক্লিষ্ট মন নিয়ে বাড়ি ঢুকে ঘটনাটা শুনলেন রামকালী। তীক্ষ্ণ তীব্র দুই চোখের মণিতে জ্বলে উঠল দুই ডেলা আগুন। মনে হলো ফেটে পড়বেন এক্ষুনি, ধৈর্যচ্যুত হয়ে চিৎকার করে উঠবেন, কিন্তু তা তিনি করলেন না। শুধু ভয়াবহ ভারী গলায় প্রশ্ন করলেন, কে এসেছে চিঠি নিয়ে? এ সময় মোক্ষদা ভিন্ন আর কার সাধ্য আছে সামনে এগিয়ে যাবার। তিনিই গেলেন, বললেন, এনেছে ওদের ওখানে এক আচার্যের ছেলে, গোপনে আচার্যি নাকি বলল। কোথায় সে? চণ্ডীমণ্ডপে? না, খেতে বসেছে। ঠিক আছে, খাওয়া হলে আমার সঙ্গে দেখা করতে পাঠিয়ে দিও, চণ্ডীমণ্ডপে আছি আমি। মোক্ষদা প্রমাদ গুণে বললেন, তা তুমিও তো আজ সারাদিন না খাওয়া করনি। যাক, বেলা পড়ে এসেছে, একেবারে সান্ধানিক সেরে যা হয় হবে। লোকটা একটু রকচটা আছে, একটু বুঝিয়ে সুঝে কথা কইও তার সঙ্গে। রামকালী ভ্রু কুচকে বললেন, লোকটা একটু কি আছে? বলছিলাম রকচটা আছে। মোক্ষদাকে অবাক করে দিয়ে সহসা হেসে ওঠেন রামকালী। তাতে কি, আমি তো আর রকচটা নই। তা বলেছিলেন রামকালী ঠিকই, রগ মাথার সব তিনি খুব ঠান্ডা রেখেছিলেন, বুঝিবা অতি মাত্রাতেই রেখেছিলেন। গোপেন আচার্যকে ডেকে বেয়াই বাড়ি কুশল বার্তা নিয়ে হাস্য বদনে বলেছিলেন, শুনলাম নাকি বেয়াই মশাই ছেলের বিয়ে। বলো শুনে খুব আনন্দিত হয়েছি, নেমন্তন্ন পেলে উচিত মতো লৌকিকতা পাঠিয়ে দেব। গেজেল গোপেন আচার্যি কটু কাট্টব্য দূরের কথা, কথা কইতেই ভুলে গেল, হা করে চেয়ে রইল। খাওয়া দাওয়া হয়েছে তোমার? আজ্ঞে হ্যাঁ। আজ রাতে তো আর ফিরছ না? আজ্ঞে না। বেশ, সকালে জল টল খেয়ে যাত্রা করো। আজ্ঞে মেয়ে তাহলে পাঠাবেন না? মেয়ে? কার মেয়ে? কোথায় পাঠাবার কথা বলছো হে? গোপেন এবার সাহসে ভর করে বলে ওঠে, আগে আগে আপনার মেয়ের কথা ছাড়া আপনি কার কথা বলতে আসবো? মেয়ে তাহলে পাঠাবেন না? আরে বাপু, কোথায় পাঠাবো তাই বলো। ভদ্রলোকের মেয়ে ভদ্রলোকের ঘরেই যেতে পারে, যেখানে সেখানে তো যেতে পারে না। গোপেনের শীর্ণ মুখটা বিকৃত হয়ে ওঠে। বেশ, তবে পত্রে তাই লিখে দিন। আবার পত্র লিখতে হবে? এই তুচ্ছ কথাটুকু তুমি বলতে পারবে না? আজ্ঞে না, আমি গেজেল নেশেল মানুষ, আমার কথায় বিশ্বাস করে না করে। এসেছি যখন, পাকা দলিল নিয়ে যাব। হুম, বলে মিনিট খানিক ভ্রু কুচকে চুপ করে দাঁড়িয়ে থাকেন রামকালী। তারপর বলেন, আচ্ছা তাই হবে, পত্র লিখে রাখব, কাল সকালে রওনা দেবার আগে নিও। সন্ধ্যা হয়ে গেছে, তবু ধীরে ধীরে বেরিয়ে পড়লেন রামকালী। না, সন্ধ্যানিকের পূর্বে হাত মুখ ধুতে ঘাটে গেলেন না, গেলেন বুড়ো গাটপথতলার দিকে। কি করলো ওরা দেখা যাক। এতক্ষণ পরে আবার রঘুর চেহারাটা চোখে ভেসে উঠল। উফ, নিয়তি কি অকরুণ। বাড়ি থেকে একটু এগিয়ে থমকে দাঁড়ালেন রামকালী। চলচলিয়ে চোট পায়ে আসছে কে অন্ধকারে।
সত্যবতী না? তুই এখানে একলা যে? একলা নয় বাবা, নেরো এসেছিল, তাও ও এখন ফিরল না। এসেছিলি কেন? কেন, সে কথা শুধোচ্ছ কেন বাবা? সত্য বিষণ্ণ হতাশ কণ্ঠে বলে, রঘুটাকে একবার শেষ দেখা দেখতে। এভাবে এসে ভালো করনি, সেজু ঠাকুরমার সঙ্গে এলে পারতে। সেজু ঠাকুরমার তো 8বার ডুব দেওয়া হয়ে গেছে, আর আসতো? আচ্ছা বাড়ি যাও। যাচ্ছি। বাবা, কি হলো, কিছু বলবে? বলছি। কি? কি বলতে চাও বলো? বলছি কোথা থেকে যেন একটা লোক এসেছে না পত্তর নিয়ে। রামকালী মেয়ের মুখে এ প্রসঙ্গ শুনে অবাক হন। তারপর ভাবেন, মেয়েটা তো চিরকালে ব্যাপরোয়া, শ্বশুরবাড়ি যাবার ভয়ে বাপের কাছে আর্জি করতে এসেছে। তাই সস্নেহে বলেন, হ্যাঁ এসেছে তো, তোর শ্বশুরবাড়ি থেকে। তার কি? বলছিলাম কি, সত্যবতীর কথা বলার আগে চিন্তা আশ্চর্য বটে। রামকালী মনে মনে হাসেন, শ্বশুরবাড়ির শব্দটাই মেয়েদের এমন। বলো কি বলছো? আচ্ছা এখন থাক, তুমি ঘুরে এসো, গুছিয়ে বলবার কথা। রঘুটার মৃতদেহ দেখে অবধি মনটা বড় ডুকরোচ্ছে, বাড়ি ফিরে একটু জিরোই। আচ্ছা, বলে চলে যান রামকালী। এই অবোধ মেয়ে, একে এক্ষুনি শ্বশুরবাড়ি পাঠানো চলে? অসম্ভব। পাওয়া গেছে, পাওয়া গেছে! বহু কণ্ঠের একটা উন্মত্ত উল্লাস ধ্বনি ভেসে আসে কবরেজ বাড়ির দিকে। কবরেজ মশাই, পাওয়া গেছে! কি পেল ওরা? কিসের এত উল্লাস? কোনো পরম প্রাপ্তিতে মানুষ এমন উন্মত্ত হয়ে উঠতে পারে? চণ্ডী মণ্ডপের দাওয়া থেকে নেমে এলেন রামকালী। তবে কি হত্যা ভাগ্য, রঘুর প্রাণটাই ফিরে পাওয়া গেল তুষ্ট পূর্ব জন্মের পুণ্যে? কলিযুগেও ভগবান কানে শুনতে পান? রঘু কি শুধু অজ্ঞান হয়ে গিয়েছিল? মৃত্যুর কাছাকাছি অচৈতন্যতার যে গভীর স্তর, সেখানে ডুবেছিল জটার বইয়ের মতো। রামকালীর নির্ণয় ভুল। তাই হোক, তাই হোক। হে ঈশ্বর, একেবারের জন্য অন্তত তুমি রামকালীর গর্ব খর্ব করো। একেবারে মতো প্রমাণ করো রামকালীর নির্ণয় ভুল। না, কলিযুগে ভগবান হাবা কালা ঠুটো। রামকালীর গর্ব খর্ব করবারও গরজ নেই তার। রঘুর প্রাণটা ওরা ফিরে পায়নি, পেয়েছে তার প্রাণঘাতককে। ওঝার মন্ত্র চালনার গুণে সাপটা এসে লুটিয়ে পড়েছে মুখে ফেনা ভেঙে। আশ্চর্য, এ এক পরম আশ্চর্য। সাপটাকে নাকি নিতে চেয়েছিল ওঝা, কাকুতি মিনতি করে বলেছিল, এমন জাতপাত দৈবাত মেলে। কিন্তু জনতার আক্রোশ থেকে রক্ষা করতে পারেনি তার জাত সাপকে। লাঠি দিয়ে আর বাঁশ দিয়ে পিটিয়ে তার গোল চকচকে দেহটাকে ছেঁচে কুটে চ্যাপ্টা করে দিয়েছে সবাই। অপরাধ নিও না মা জগৎগৌরী, বলেছে আর পিটিয়েছে। এখন লম্বা একটা বাঁশের আগায় সে মরা সাপটাকে ঝুলিয়ে নিয়ে ওরা এসেছে রামকালীর জয়গান করতে। ওঝা বুড়ো তার নিকোষ কালো গুলি পাকানো বেটে শরীরটাকে নিয়ে আসছে ছুটে ছুটে বকশিসের আশায়। মোটা বকশিস কি আর না দেবেন রামকালী? ওঝার সাফল্য যে রামকালীরও সাফল্য। উল্লাস চিৎকাররত এই লোকগুলো যেন একটা অখণ্ড বর্বরতার প্রতীক। ঘৃণায় ধিক্কারে মনটা বিষিয়ে গেল রামকালীর। হাত তুলে ওদের থামতে নির্দেশ দিয়ে ভ্রুকুটি করে বললেন, কি হয়েছে কি? এত স্ফূর্তি কিসে তোমাদের? রঘু বেঁচে উঠেছে? বেঁচে উঠবে, একজন মহোৎসাহে বলে উঠে। ভগবানের সাধ্যে কি ওকে বাঁচায়? একেবারে কালনাগিনীর বিষ। কিন্তু ধন্যী বলে কবরেজ মশাই আপনার শিক্ষা, কামড়ায়নি শুধু। থামো, ধমকে উঠেন রামকালী। তা ওই নিয়ে এত হইচই করছো কি জন্যে? একটা বালক এখনো মরে পড়ে রয়েছে। সহসা একটা প্রবল আবেগে কণ্ঠ রুদ্ধ হয়ে আসে রামকালী চাটুর্যের, যেমনটা তার বড় হয় না। রঘুর এই শোচনীয় মৃত্যুটা বড় লেগেছে রামকালীর। বারবার মনে হচ্ছে হয়তো সময় থাকতে রামকালীর হাতে পড়লে বেঁচে যেত ছেলেটা। ভাবতে চেষ্টা করছেন নিয়তি অমোঘ আয়ু নির্দিষ্ট। এই চিন্তার মূরতা, তবু সে চিন্তাকে রোধ করতে পারছেন না। বিষ নিবারক ওষুধগুলো তাদের নাম আর চেহারা নিয়ে অনবরত মনে ধাক্কা দিচ্ছে। আগে কর্তা, মা বিশ্বরী নিলে কে কি করতে পারে, তবে কীর্তি একটা দেখালেন বটে, বলে উঠে ওঝা বুড়ো। তবে আমাকেও মুখে রক্ত তুলে খাটতে হয়েছে কর্তা। বেটি কি আসতে চায়? একেবারে মোক্ষম মন্ত্র ঝেড়ে তবে। বেশ, শুনে খুশি হলাম। যাও, তোমরা এখন ওটার একটা সদ্গতি করোগে।
সাপ মরলে তাকে শাস্ত্রীয় আচারদাহ করার নিয়ম, সেই কথাই উল্লেখ করে কথাটা বলেন। তারপর ঈষৎ গাঢ় স্বরে বলেন, আর সেই হতভাগাটারও একটা গতির ব্যবস্থা করো গে। তুষ্টুর একার ঘাড়ে সব দায়টা চাপিয়ে নিশ্চিন্ত থেকো না। জনতার উল্লাসটা একটু ব্যাহত হয়। এটা কি হলো? এমনটা তো তারা আশা করে আসেনি। ভেবেছিল সাপটা আবিষ্কৃত হয়েছে দেখে নিঃসন্দেহে উৎফুল্ল হবেন রামকালী, কারণ এটা তার জয় পতাকা বলা চলে। অনেকের মধ্যে তো একটা অবিশ্বাস উকি দিয়েছিল কবরেজ মশাইয়ের প্রতি অপরিসীম বিশ্বাস সত্ত্বেও। একেবারে একটা অসম্ভব কথাই যে বলেছিলেন রামকালী। অসম্ভব যে সম্ভব হয় এ কথা প্রমাণ করত কে, এই সাপটা ছাড়া? অথচ রামকালী যেন নির্বিকার। ক্ষুব্ধ হলো, আহত হলো ওরা। সে ব্যবস্থা কি আর হচ্ছে না গবরেজ মশাই? ওরা বলে, এতক্ষণে বাঁশ কাটা হয়ে গেল বোধ হয়। তবে কথা হচ্ছে সাপের মরা, ওকে তো ভাসাতে হবে। না, ভারী গলায় বলেন রামকালী, সাপে কাটেনি, যথারীতি দাহর ব্যবস্থাই করোগে। কতগুলো হইচই করো না। বাঁশ ঘাড়ে করে চলে গেল ওরা। তার পেছনে গ্রাম ছাটানো ছেলে মেয়ে ইতর ভদ্র। ওদের গমন পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো রামকালীর, এরা আমাদের আত্মীয়, এ আমাদের প্রতিবেশী। বুনো জঙ্গলে কোনো সাঁওতালদের থেকে কি এমন কি উন্নত এরা? বর্বরতার সুযোগ ছেলেই তো মেতে উঠতে চায় সে বর্ণ বর্বরতায়। মৃত্যুকে যে একটু শ্রদ্ধা করতে হয়, শ্রদ্ধার লক্ষণ যে নীরবতা, এ বোধের কণামাত্র তো নেই এদের মধ্যে। কর্তা, আমার বকশিসটা। নিকটে সরে এসে হাত কচলার বিন্দে বুড়ো। বকশিস? রামকালী ভ্রুর তীক্ষ্ণতা কপালে রেখা এঁকে বলেন, বকশিস কিসের? আজ্ঞে কর্তা, বলছি বকশিস কিসের? ছেলেটাকে বাঁচিয়েছ? সে আজ্ঞে মৃত্যুর পর আর বাঁচাবে কে? হ্যাঁ, আমি তা জানি, শুধু এটাই বুঝতে পারছি না বকশিস পাবার দাবিটা কখন হলো তোমার? বেশ, বকশিস না দেন, মজুরিটা তো দেবেন আজ্ঞে। ওঝা এবার রুখে ওঠে, সেটা দেবে যারা ডেকে এনেছে। শান্ত গম্ভীর কণ্ঠে বলেন রামকালী, আমি তোমায় ডেকে আনিনি। 10 জনের মধ্যে কাকে ধরতে যাব কর্তা? বিন্দে বেজার মুখে বলে, না দেন তো চলে যাব, গরিব মানুষ। দাঁড়াও। রামকালী বেনিয়ানের পকেট থেকে নগদ 2 টাকা বার করে ওর হাতে দিয়ে আরো গম্ভীর গলায় বলেন, শুধু তোমার মজুরি নয়, একটা সাপেরও দাম। দামি সাপটা গেল তোমার। বুড়ো বিহব্বল দৃষ্টি মেলে অভিভূত কণ্ঠে বলে, আগে কি বলছো কর্তা? যা বলছি ঠিকই বুঝেছ, যাও। কর্তা, কটা সাপ তোমার ঝাঁপিতে ছিল বুড়ো? নির্নিমেষ দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে রামকালী আস্তে উচ্চারণ করেন কথাটা। সে দৃষ্টির সামনে কেঁপে উঠে লোকটা, কাঁদো কাঁদো গলায় বলে, কর্তা, তুমি অন্তর্যামী। বিশ্বাস করছো সে কথা? আচ্ছা যাও, ভয় নেই। টাকা অভয় দুটো জিনিস পেয়ে গেছে লোকটা, অতএব আর দাঁড়ায় না। কি জানি, অগ্নিমুখ দেবতা এক্ষুনি যদি মত পাল্টায়। রামকালী অদ্ভুত একটা ক্ষোভে দৃষ্টি মেলে তাকিয়ে থাকেন। এদের তো নিজেদের অজ্ঞতার শেষ নেই, বুদ্ধিহীনতার চরম প্রতীক। তবু অপরের অজ্ঞতা আর মূঢ়তাকে উপজীবিকা করে চালিয়েও চলেছে দিব্যি। সাপটা সম্বন্ধে সন্দেহ হয়েছিল, কিন্তু ধারণা করেননি লোকটা এত সহজে শিকার পাবে, এক কথায় এমন গুটিয়ে কেঁচো হয়ে যাবে। মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে একটা বিষণ্ণ বেদনায়। দেহের রোগ সারাবার ভার চিকিৎসকের হাতে, কিন্তু মনের রোগ কে সারাবে? কুসংস্কার, অজ্ঞতা, বোকামি, অথচ তার সঙ্গে 16 আনা কুটিল বুদ্ধি। আশ্চর্য! অন্ধকার হয়ে গেছে, আহ্নিকের সময় উত্তীর্ণ প্রায়। তবু সে দাওয়ার ধারেই জলচকিটার উপর বসে আছেন রামকালী। খড়মটা পায়ে পড়া নেই, পা দুটো আলগা তার উপর চাপানো। অন্ধকারে খড়মের রূপোর বোল দুটো ঈষৎ চকচক করছে। বাবা! চমকে উঠলেন এই অপ্রত্যাশিত ডাকে। সত্য, তুমি এখানে? ও, আহ্নিকের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে তাই বলতে এসেছ? যাও মা, তুমি ভেতরে যাও। আমি সে কথা বলতে আসিনি বাবা। সে কথা বলতে আসুনি তাহলে? বলছিলাম, প্রায় মরিয়ার মতন বলে ফেলে সত্য, বারুইপুরের লোককে হ্যাঁ করে দাও না বাবা। বারুইপুরের? রামকালী অবাক হয়ে বলেন, হ্যাঁ করে দেব? কি হ্যাঁ করে দেব? তুমি তো বুঝতেই পারছো বাবা। সত্য কাতর সুরে বলে, আমি আর নির্লজ্জর মতো মুখ ফুটে কি বলবো?
রামকালী মেয়ের মুখটা দেখতে পান না অন্ধকারে, কিন্তু স্বরটা ধরতে পারেন। তবু বুঝতে সত্যিই পারেন না সত্য কী বলতে চায়। বারুইপুরের লোকটা চলে যাওয়ার ব্যাপারে হ্যাঁ করতে বলতে চাইছে নাকি? রামকালী তো সেই রায় দিয়েছেন। তবে বাড়ির মেয়েরা বোধ হয় এখনও জেব টানছেন। সান্ত্বনা গলায় বলেন, ভয় পেও না, শ্বশুরবাড়ি তোমায় যেতে হবে না এখন। সত্য বোঝে বাবা তার আবেদন ধরতে পারেননি, আর পারারও কথা নয়। সত্যর মতন কোনো মেয়েটা আর নিজের গলা নিচে কাটতে চায়? কিন্তু সত্য যে 7-5 ভেবে তাই চাইছে। হাড়ি কাঠে নিচে গলাটা বাড়িয়েই দিচ্ছে। পিস ঠাকুরমার দল সশব্দে ঘোষণা করেছেন, অহংকারে ধরাকে সরা দেখিয়ে রামকালী মেয়ের আখের ঘোচালেন। কুটুমরা রক্তমাংসের মানুষ, বৈদ্য কাঠ পাথরের নয় যে এত অপমান সহ্য করে বসে থাকবে। ছেলের আবার বিয়ে দেবেই নির্ঘাত, আর রামকালী চিরকাল মেয়ে গলায় করে বসে থাকবেন। গলায় পড়া মেয়ে মানেই হাতে পায়ে বেরি। সত্য ভেবে ঠিক করেছে বাপ মায়ের হাতে পায়ে বেরি হয়ে থাকাটা কোনো কাজের কথা নয়, তার চাইতে বাপের সুমতি করানোই ভালো। কিন্তু বাবা তার বক্তব্যই ধরতে পারছেন না। অতএব আর লজ্জার আবরণ রাখা চলল না। সত্য সকালবেলা চিড়েতে আর জল খাওয়ার মতোই চোখ কান বুঝে বলে ফেলল, সেই ভয়কে আমি মনে ধরাচ্ছি না বাবা, বরং উল্টো কথাই বলছি। ও তুমি পাঠাবার মন করেই দাও, আমার কপালে মরণ বাচন যা আছে হবে। রামকালী স্তম্ভিত হলেন। এ যাবৎ মেয়ের বহু দুঃসাহসী পরিচয় তিনি পেয়েছেন। সে দুঃসাহস পরিপাকও করেছেন, কারণ তার অর্থ হৃদয়ঙ্গম করেছেন। কিন্তু এটা কি? নিজের সেধে শ্বশুরবাড়ি যেতে চাইছে সে। বয়স্থা মেয়ে নয় যে এ চাওয়ার অন্য অর্থ বহন করবেন। তবে কণ্ঠস্বর গম্ভীর হলো, হয়তোবা একটু রূঢ়। তুমি ইচ্ছে করে শ্বশুরবাড়ি যেতে চাইছো? যেতে চাইছি কি আর সাধে? বাবার কণ্ঠস্বরে দৃঢ়তার আভাস সত্যর চোখে প্রায় জল এনে ফেলেছে। চাইছি অনেক ভেবে চিনতে। কুটুমকে চটিয়ে শুধু গেরো ডেকেও আনো না বউ তো। রামকালী বুঝলেন বাড়িতে এই ধরনের কথার চাষ চলেছে। অবোধ শিশু শিখবেই তো, কিন্তু তাই বলে এতই কি অবোধ যে বাপের সামনে কোন কথা বলতে হয় তা বোঝে না? কঠিন স্বরে বললেন, আমার গেরো কথা আমি বুঝবো সত্য, তুমি ছেলে মানুষ, এ নিয়ে ভাববার বা এসব কথায় থাকবার দরকার নেই। এটা বাচালতা। কিন্তু সত্য তো দমবে না। হাত ছেড়ে পালিয়ে যাওয়া সত্যর কোষ্ঠীতে লেখেনি, তাই ম্লান হলেও জোরালো স্বরে বলে, সে তো বুঝছি বাবা, বাচালতা, নির্লজ্জতা, কিন্তু উপায় কি? সমস্যে যে প্রবল। এরপর যখন তোমাকে আমায় নিয়ে ভুগতে হবে, তখন যে মরেও শান্তি পাবে না। ওরা ছেলের আবার বিয়ে নাকি দেবে বলেছে, সেটা তো অপমান নেই। তুচ্ছ একটা মেয়ে সন্তানের জন্য কেন তোমার উঁচু মাথাটা হেঁট হবে বাবা? রামকালী মনে হলো প্রচণ্ড একটা ধমকে মেয়েটের বাচালতা ঠান্ডা করে দেন, কিন্তু পরক্ষণে একটা বিপরীতভাবে ধাক্কা এলো। মেয়েটার মনের মধ্যে আছে কি? এতটুকু মেয়ে এত কথা ভাবেই বা কেন? আর এতখানি দুর্জয় সাহসী বা সংগ্রহ করলো কোথা থেকে? বাপের সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার আলোচনা ভূ ভারতে আর কোনো মেয়ে করেছে কখনো? তাও রামকালীর মতো রাশভারী বাপ। মা দিন তারিণী পর্যন্ত যার সঙ্গে সমীহ করে কথা বলেন, তাছাড়া শ্বশুরবাড়ির শব্দটাই তো মেয়েদের কাছে সাপ, খোপ, বাঘ, ভাল্লুক, ভূতচোর সব কিছুর চাইতেও ভয়ের। সে ভয়কেও জয় করেছে সত্য কোন নির্ভয় মন্ত্রের জোরে। ঠিক করলেন ধমকে ঠান্ডা করবেন না, শেষ অবধি ধৈর্য ধরে শুনবেন ওর কথা। দেখবেন ওর মনের গতির বৈচিত্র্য। রাগের বদলে একটা বিস্মিত কৌতূহল জাগছে। শান্ত গলায় বললেন, মেয়ে সন্তান যে তুষ্ট, এটা তো তুমি কখনো বলো না। বলি না, অবস্থায় বদলাচ্ছে বাবা। তুষ্ট না হলে আর তাকে সাত তাড়াতাড়ি পরগোত্তর করে দিতে হয়? একটা সন্তান বলে কথা, তাও তো ঘরে রাখতে পারোনি। তবে আর মিথ্যে মায়ায় জড়িয়ে কি হবে বাবা? সেই পরগোত্তরই যখন করে দিয়েছ, তখন আর কি? আজ নয় কাল পাঠাতে তো হবে। বলতে তো পারবে না দেব না আমার মেয়ে। তবে পাঠাবার একটা সময় আছে, নিয়ম আছে, সে তুমি এখন বুঝবে না। ও নিয়ে মিছে মাথা খারাপ করো না। যাও, ভেতরে যাও। ভেতরে নয় যাচ্ছি, কিন্তু মনের ভেতরে তোলপাড় হচ্ছে বাবা। রঘুর মৃত্যু আজ আমার দৃষ্টি খুলে দিয়েছে। ভগবানের রাজ্যেই যখন সময় বাধা নেই, নিয়ম নেই, তখন মানুষের থাকবে কি? এই আজ আমাকে পরের ঘরে পাঠাতে বুক ফাটছে তোমার। এক্ষুনি যদি মৃত্যু এসে দাঁড়ায়, দিতে তো হবে তার হাতে তুলে।
সহসা আঁচলের কোণ তুলে চোখটা মুছে নেয় সত্য। তারপর ভারী গলায় বলে, তখন তো বলতে পারবে না, এখনো সময় আসেনি, নিয়ম নেই। ওই শ্বশুর বাড়ি আর জমের বাড়ি দুই যখন সমতুল্যি, তখন আর মনে খেদ রেখো না। পাঠিয়ে দিয়ে মনে করো সত্য মরে গেছে। আর বোধ করে সত্য থাকতে পারে না সত্য। নিজেই সে কাল্পনিক মৃত্যুর শোকে ফুপিয়ে কেঁদে ওঠে। স্তব্ধ রামকালী সে ক্রন্দনবতীর দিকে তাকিয়ে থাকেন। মেয়েটিকে শুধুই শেখা বলে কবচে যায় না সত্যি, এমনি করে ভাবে। খানিকক্ষণ পরে স্তব্ধতা ভেঙে বলেন, মন কেমনের কথা আমি ভাবি না সত্য। তুমি বড়দের মতো কথা বলতে শিখেছ তাই বলছি। তোমায় পাঠালে আমার মান থাকবে না। সত্য গভীর দুঃখে হতাশ স্বরে বলে, বুঝি বাবা, বুঝি না কি, কিন্তু এ তো তবু শুধু ওদের কাছে মান থাকা মান যাওয়া। গলবস্তর হয়ে যেদিন ওদের ঘরে মেয়ে দিয়েছ, মান তো সেদিনই গেছে। কিন্তু ওরা যদি তোমাদের মেয়েকে ত্যাগ দেয়, তাহলে যে দেশ শুদ্ধ লোকের কাছে হতমান্নি। দুদিক বিবেচনা করো বাবা। রামকালী গলা দিয়ে বুঝিয়ে শব্দ বেরোয় না। ভাষা স্তব্ধ হয়ে গেছে তার। মেয়েটা কি সত্যি বালিকা মাত্র নয়? ওর মধ্যে কি কোনো শক্তির ভর হয়? বুদ্ধির শক্তি, বাক্যের শক্তি? আচ্ছা তুমি যাও, আমি ভেবে দেখছি। ভাবো, যা পারো আজ রাত্রির মধ্যে ভেবে নাও। ওই হতচ্ছাড়াটা তো রাত পোহাতেই বিদেয় হবে। ছি মা, শ্বশুরবাড়ির লোকের সম্পর্কে কি এভাবে বলতে আছে? নেই তো জানি বাবা, কিন্তু দেখেছি অপরিবৃত্তি আসছে। কুটুমবাড়িতে পাঠাবার যোগ্যী একটা লোকও জোটেনি। রামকালী ঈষৎ তরল কণ্ঠে বলে ওঠেন, তুই তো আমার মুখ হেঁট হবার ভয়ে সারা, কিন্তু শ্বশুরা ত্যাগ না দিয়ে কি ছাড়বে তোকে? দুদিন ঘর করে তো ফেরত দেবে। তোকে নিয়ে কে ঘর করবে সত্য? এত বাক্যে কে সইতে পারবে? সত্য সগৌরবে মাথা তুলে বলে, সে তুমি নিশ্চিন্তে থেকো বাবা, সত্যকে দিয়ে তোমার মুখ কখনো হেঁট হবে না। রামকালী গভীর স্নেহে মেয়ের পিঠে একটু হাত রাখেন। মেয়েটা যে কি তিনি বুঝে উঠতে পারেন না। থেকে থেকে সে যে তীক্ষ্ণ একটা প্রশ্নের মতো তার সামনে এসে দাঁড়ায়, যে কথাগুলো বলে সবসময় সেগুলো মেয়ে শেখা কথা বলে উড়িয়ে দেওয়া শক্ত। সেসব কথা চিন্তিত করে, বুঝি বা ভীত করে। তবু রামকালী ওকে বুঝছেন, কিন্তু পৃথিবী কি ওকে বুঝবে? ও কেন সাধারণ হলো না? পুণ্যির মতো, বাড়ির আর 5টা মেয়ের মতো। রামকালী তাহলে ওর সম্পর্কে নিশ্চিন্ত থাকতেন, সুখী হতেন। কিন্তু সত্যিই কি সুখী হতেন? সত্য সাধারণ হলে, বোকা হলে, ভোতা হলে? সত্যকে যে তার একটা দামি জিনিস বলে মনে হয়, সেটা কি হতো তাহলে? কেবলমাত্র স্নেহের ওজন চাপিয়ে পাল্লাটা এত ভারী করে তুলতে পারতেন? যাও মা, ভেতরে যাও, আহ্নিক করবো এবার। যাচ্ছি। উঠে দাঁড়িয়ে রামকালী অসাধারণ মেয়ে সহসাই একটা হাস্যকর সাধারণ কথা বলে বসে, ভেতর দালান পর্যন্ত একটি এগিয়ে দেবে বাবা? এগিয়ে দেব? কেন রে? রঘু দৃশ্যটা দেখে অবধি গাটা কেমন ছমছম করছে বাবা। মেলায় অন্ধকার ওখানটায়। হ্যাঁ হ্যাঁ, চল, যাচ্ছি আমি। কেন যে তুমি গেলে সেখানে, ভালো করনি। রামকালী একটু আশ্বস্ত হলেন তার নির্ভীক মেয়ের এই ভয়টুকু দেখে। মেলায় অন্ধকারটা পার হয়ে এসে সত্য একবার থমকে দাঁড়ালো। তারপর ঝপ করে বলে উঠল, ভাবতে ভুলে যেও না বাবা। ভাবতে? কি ভাবতে? ও, অন্য মনস্কতা থেকে সচেতনতার ফিরে আসেন রামকালী। ভেবেছি, পাঠিয়ে দেব তোমায়। সহসা কান্নায় উতলে উঠল সত্য। আমার উপর রাগ করলে বাবা? না, রাগ করিনি। আবার আনবে তো? কান্না অদম্য হয়ে ওঠে। ওরা যদি পাঠায়, নির্লিপ্ত কণ্ঠে বলেন রামকালী। পাঠাবে না বই কি। ইস! মুহূর্তে কান্না থামিয়ে উদ্দীপ্ত হয়ে ওঠে সত্য। তুমি ওদের মান রাখছ, আর ওরা তোমার মান রাখবে না? পাছে কুটুম্বর সঙ্গে অসরস হয়, আসা যাওয়া বন্ধ হয়, এই ভয়ে বুক ফেটে যাচ্ছে, তবু যেতে চাইছি আমি। বুঝবে না তারা সে কথা? রামকালী আর একবার চমৎকৃত হলেন। অতটুকু মগজে এত তলীয় ভাবে কি করে? তারপর হতাশ নিঃশ্বাস ফেললেন। বোঝবার কথা যদি সবাই বুঝত। মেয়ের বিয়ে দেবার সময় জামাইয়ের রূপ দেখে নেওয়া যায়, কুল দেখে নেওয়া যায়, অবস্থা দেখে নেওয়া যায়, কিন্তু তার সংসার শুদ্ধ পরিজনের প্রকৃতি তো আর দেখে নেওয়া যায় না।
মেয়েকে রামকালী গড়িদান করেছেন। পাত্র খোঁজার সময় দিনতাইনি বলেছিলেন, তোমার মোটে একটা মেয়ে, পরের ঘরে কেন দেবে? একটি সুন্দর দেখে কুলিনের ছেলে নিয়ে এসে ঘর জামাই রাখো। ভুবনেশ্বরীও স্পন্দিত চিত্তে শাশুড়ির অন্তরালে বসে রায় শোনাবার জন্য হা করেছিল, কিন্তু রামকালী তাদের আশায় জল ঢাললেন। বললেন, ঘর জামাই? ছি ছি ছি। কেন? দিনতাইনি বুকের ভয় চেপে জেদের সুরে বলেছিলেন, লোকে কি এমন করে না? লোকে তো কত কি করে মা। তা বৌমা যে আজ ছেলেপুলে হবে এ আশা দেখি না। কুষ্ঠিতেও নাকি আছে এক সন্তান। তাহলে তোমার বিষর আশায় তো জামাই পাবে। ছোট থেকে গড়পিঠে তৈরি না করলে। রামকালী তীব্র প্রতিবাদে মাকে নির্বাক করে দিয়েছিলেন। রাসু থাকতে, তার ভাইরা থাকতে জামাই বিষয় পাবে, এ কথা তুমি মুখে আনলে কি করে মা? ছি ছি। সত্য কেন বাপের ভাত খেতে যাবে? এমন পাত্রে দেব যাতে জামাইকে শ্বশুরের বিষয়ে লোভ করতে না হয়। তা সে কথা রামকালী রেখেছিলেন। মেয়ে যা বিয়ে দিয়েছিলেন, শ্বশুরের সম্পত্তিতে লোভ করার দরকার তাদের নেই। বিষয় আশয় ঢের, সেও বাপের এক ছেলে। শুনেছেন বাপ একটু কৃপণ, তা সে আর কি করা যাবে, সব নিখুঁত কি হয়? তেমনি যে চাঁদের মতো জামাই, তাছাড়া পরম কুলীন, এর বেশি আর কি দেখা যায়? কিন্তু লোভ কি মানুষ দরকার বুঝে করে? রামকালী কি স্বপ্নেও ভেবেছেন তার পরম কুলীন বেহাই সেন্য দৃষ্টি মেলে বসে আছেন তার বিষয়ের দিকে? এমন তীব্র লোভ যে রামকালী অবর্তমান অবস্থাটাই তার একান্ত চিন্তনীয় বিষয়। রামকালীর চাইতে বছর দশেকের বড় হয়েও নিজে তিনি চিরবর্তমান থাকবেন এমনই আশা। এসব জানেন না রামকালী, শুধু জামাই পাঠচর্চা করছে এটা জেনেছেন, জেনে সন্তুষ্ট হয়েছেন। স্বেচ্ছ বিদ্যা বলে হেয় করবেন এমন সংস্কারচ্ছন্ন রামকালী নন। শিখুক, ভালোই। স্বেচ্ছরেদের তো রাজত্ব চলছে এখন। লক্ষ্মীকান্ত বাড়ুজ্যে মারা গেলেন। পুণ্যবান মানুষ, নিয়মের শরীর ভুগলেন না, ভোগালেন না, চলে গেলেন সজ্ঞানে। সকালেও যথারীতি স্নান করেছেন, ফুল তুলেছেন, পুজো করেছেন। পুজো করে উঠে বড় ছেলেকে ডেকে বললেন, তোমরা আজ একটু সকাল সকাল আহ্লাদে সেরে নাও, আমার শরীরটা ভালো বুঝছি না, মনে হচ্ছে ডাক এসেছে। বড় ছেলে হতচকিত হয়ে তাকিয়ে থাকে। বোধ করি ধারণাও করতে পারে না লক্ষ্মীকান্তর শরীর খারাপের সঙ্গে তাদের আহারাদি সেরে নেওয়ার সম্পর্ক কোথায়। আর ডাক কথাটির বা অর্থ কি? লক্ষ্মীকান্ত ছেলের ওই বিহব্বলতায় হাসলেন, হেসে বললেন, আহারাদি সেরে দুই ভাই আমার কাছে এসে বসবে, কিছু উপদেশ দিয়ে যাব। অবশ্য উপদেশ দেবার অধিকার আর কিছুই নয়, কতটুকুই বা জানি, জগৎকে কতটুকুই বা দেখেছি, তবু বয়সের অভিজ্ঞতা। বধূ মাতাদের জানিয়ে দাও গে রান্না কতকগুলি পদ বাড়িয়ে যেন বিলম্ব না করেন। বাপ কেবল তাদের খাওয়ার কথাই বলছেন, কিন্তু তার নিজের? বড় ছেলে রুদ্ধ কণ্ঠে বলে, আপনার অন্নপাক কখন হবে? এই দেখো বোকা ছেলে, বিচলিত হচ্ছ কেন? আমার আজ পূর্ণিমা, অন্ন নেই, ফলাহার একটু করে নেব, নারায়ণের প্রসাদ, প্রসাদে চিত্তশুদ্ধি দেহশুদ্ধি। ছেলে গিয়ে ছোট ভাইয়ের কাছে ভেঙে পড়ল। তারপর অন্তর্পুরিকারা টের পেলেন। কিছুক্ষণের মধ্যে সমস্ত সংসারে শোকের ছায়া নেমে এলো। কেউ অবিশ্বাস করল না, কেউ হাস্যকর বলে উড়িয়ে দিল না, অমক নিশ্চিন্ত বলে ধসে পড়ল। বাণিজ্যের সংসার থেকে এ সংবাদ সঙ্গে সঙ্গে বাইরেও ছড়িয়ে পড়ল, কারণ আগুন কখনো এক জায়গায় আবদ্ধ থাকে না। মুহূর্তে চারিদিকে প্রচার হয়ে গেল। বালুজ্যে যে চললেন, যেন বালুজ্যে কোনো বিদেশ ভ্রমণে যাচ্ছেন। নৌকা ভাড়া হয়ে গেছে, সঙ্গীরা প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে কোথাও। উঠোনে তুলসী মঞ্চের নিচে লক্ষ্মীকান্তের শেষ শয্যা বিছানো হয়েছে। বালিশে মাথা রেখে দুই হাত বুকে জড় করে টান টান হয়ে শুয়ে আছেন তিনি সোজা। কপালে চন্দন লেখায় হরিনাম, দুই চোখের ওপর পাতায় আর দুই কানে চন্দন মাখানো তুলসী পাতা। বুকের ওপর ছোট্ট একটি হাতে লেখা পুঁথি, লক্ষ্মীকান্ত নিজেরই হাতের লেখা। গীতার কয়েকটি শ্লোক নিত্য পাঠ করতেন, সেটিও সঙ্গে দেওয়া হচ্ছে। যাত্রাকালে কেউ স্পর্শ করবে না, যাত্রী নিষেধ। বিছানাটি ছেড়ে আশেপাশে মাথা হেঁট করে বসে আছে ছেলেরা, পাড়ার কর্তা ব্যক্তিরা। অন্তপুরী কারা আলম্ব ঘোমটায় আবৃত হয়ে বসে বসে নীরবে অশ্রু বিসর্জন করছেন। মৃত্যুর দণ্ডকাল অতীত না হওয়া পর্যন্ত ডাক ছেড়ে কাদা চলবে না, সেটাও নিষেধ। ক্রন্দনধ্বনি আত্মার ঊর্ধ্বগতির পথে বিঘ্ন ঘটায়।
বালুজ্জি গিন্নিও সে নিষেধাজ্ঞা শিরোধার্য করে নিঃশব্দে ডুকরোচ্ছেন। ঘোষাল এসে দাঁড়ালেন, কাপা গলায় বলে উঠলেন, জনক রাজার মতো চললে বালুজ্জে? লক্ষ্মীকান্ত মৃদু হেসে মৃদুস্বরে বললেন, বিদেশ থেকে স্বদেশে, বিমাতার কাছ থেকে মাতার কাছে। তারপর ছেলেদের দিকে তাকিয়ে বললেন, তারক ব্রহ্ম, অর্থাৎ বৃথা কথায় কালক্ষেপ নয়। নম নারায়ণ, নম নারায়ণা, হরিনৈব কেবলম। আস্তে আস্তে চোখের পাতা দুটি বুঝলেন লক্ষ্মীকান্ত। তুলসী পাতার দুটি ঢেকে দিল দুটি চোখের পাতা। নিঃশ্বাসের উত্থান পতনের সঙ্গে সঙ্গে নামজপ হতে থাকলো ভেতরে। যতক্ষণ চলল শ্বাসের উঠা পড়া, একসময় থামল। যাক, বয়স হয়েছিল লক্ষ্মীকান্তর। ভুগলেন না, ভোগালেন না, চলে গেলেন। এতে দুঃখের কিছু নেই, অন্তত দুঃখ করা উচিত নয়। মানুষ তো মরবার জন্যই এসেছে পৃথিবীতে। সেই তার সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ কর্মটি যদি নিপুণভাবে নিখুঁতভাবে করে যেতে পারে, তার চাইতে আনন্দের আর কি আছে? না, লক্ষ্মীকান্ত মৃত্যুতে দুঃখের কিছু নেই। তবু নিকট আত্মীয়রা দুঃখ পায়। মায়াবদ্ধ জীব দুঃখ না পেয়ে যাবে কোথায়? কিন্তু নিকট আত্মীয় না হয়েও একজন এই মৃত্যুতে দুঃখের সাগরে ভাসে, সে হচ্ছে সারদা। শ্রাদ্ধ উপলক্ষে নতুন কুটুমকে নিমন্ত্রণ জানিয়েছে বালুজ্যের ছেলেরা, আর নিয়ম ভঙ্গ অবধি থাকার আবেদন জানিয়ে রাসুকে নিতে লোক পাঠিয়েছে। তুলনা হিসেবে বলতে গেলে সারদার মাথায় একখানা ইট বসিয়েছে। নিয়ে যাবে পরদিন, কথা চলছে সারাদিন। এ বাড়ি থেকে রামকালে খবর শোনা মাত্র একবার দেখা করে এসেছেন এবং যথারীতি হবিষ্যানির জোগাড়ে পাঠিয়েছেন লৌকিকতা হিসাবে। প্রচুরই পাঠিয়েছেন। এখন আবার রাসুর সঙ্গে লোক যাবে শ্রাদ্ধের শোভ প্রণামী আর সমগ্র সংসারে ঘাটে ওঠার কাপড় চোপড় নিয়ে। নিয়ম ভঙ্গের দিন দুপুরে জাল ফেলানো হবে, মাছ যাবে, রাসুর শাশুড়িদের জন্য সিঁদুর আলতা পান সুপারি যাবে। এইসব আলোচনায় চলছে সারাদিন। সারদার মনে হচ্ছে সবই যেন বড্ড বেশি বাড়াবাড়ি হচ্ছে। এই যে তার বাবার খুড়ি মারা গেলেন সেবার, কই এত শক্ত হয়নি। যাক, সে কথা যাক, পয়সা আছে বিলোবে, কিন্তু সারদার খাস তালুকটুকু না এই উপলক্ষে বিকিয়ে যায়। রাতে ছাড়া করার কথা কওয়ার উপায় নেই। স্পন্দিত চিত্তে সংসারে কাজ সারে সারদা, আর প্রহর গুণে। তবু কুটুমদের একটু আক্কেল আছে, দিনে দিনেই নিয়ে চলে যায়নি। একটা রাত হাতে রেখেছে। এবারে খাওয়া দাওয়া মিটতে রাত দুপুর হয়ে যায়। তবু এক সময় আসে সেই আকাঙ্ক্ষিত সময়। দরজায় হুড়কো লাগিয়ে দেওয়া যায়। এবার সমস্ত সংসার থেকে পৃথক হয়ে এসে বসা যায় দুটো মানুষ। চট করে কথা বলার সারদার স্বভাব নয়। প্রথমটা যথারীতি প্রদীপ উস্কোয়। প্রদীপের শিখার ওপর বাটি ধরে ছেলের দুধ গরম করে। ছেলে তুলে দুধ খাওয়ায়। তারপর তাকে শুইয়ে চাপড়ে তার ঘুম সম্পর্কে নিশ্চিত হয়ে এদিকে এসে পা ঝুলিয়ে বসে। বড় করে একটা নিঃশ্বাস ফেলে। তারপর বলে ওঠে, যাচ্ছ তাহলে? রাসু অবশ্য এই প্রশ্নের জন্য প্রস্তুতি ছিল। তার নির্লিপ্ত স্বরে বলে, যাওয়া ছাড়া তো উপায় দেখছি না। উপায় খুঁজে বেড়াচ্ছিলে বুঝি? ব্যঙ্গ তীক্ষ্ণ সুর। খুঁজে আর কি বেড়াবো, জানি তো ছাড়ান ছিঁড়ে নেই। চেষ্টা থাকলে ছাড়ান। আরও তীক্ষ্ণ হলো ফোটায় সারদা। কি করেন শুনি? ঈষৎ উষ্মা প্রকাশ করে রাসু। শরীর খারাপের ছুতো দেখাতে পারলে কেউ টেনে নিয়ে যেতে পারে না। রাসু বিরক্তভাবে বলে, সে ছুতোটা দেখাবো কি করে শুনি, এই আকারা দেহখানা নিয়ে? সারদাই বিরক্তিতে ভয় পায় না, দমে না। অম্লান বদনে বলে, চেষ্টা থাকলে কি না হয়। বলকা দুধ তোমার হাতে অসরণ। লুকিয়ে সে 2-3 কাঁচা দুধ চুমুক দিয়ে খেয়ে ফেললে এক্ষুনি 1 বার মাঠে ছুটতে হতো। অসুখ বলে টের পেত সবাই। গুরুজনের সঙ্গে মিছে কথাও বলা হতো না। তা এটা আর মিছে ছাড়া কি? মিছে কথা না হয়ে হয় মিথ্যে আচরণ। নীতিবাগীশ রাসু জোর দিয়ে বলে, থামো থামো। সারদা তীব্র প্রতিবাদ করে ওঠে, এটুক তো আর কখনো করো না গোসাই ঠাকুর। ফটা বট ঠাকুরদের বাড়ি থেকে পাশা খেলে দেরি করে ফিরে সদর দিয়ে না ঢুকে খিড়কি দিয়ে ঢোকা হয় কেন শুনি? মেজো কাকা মশাই যে সংস্কৃত পড়ার টোল ঢোক করে রেখেছেন, সেখানে তো মাসের জন্য 10 দিন কামাই দাও, সে কথা জানাও না কে? নিত্য নিয়মে বেরিয়ে এখান ওখান বেড়াও না। আমাকে আর তুমি ধস্ম দেখাতে এসো না। আমি কাউকে কিছু দেখাতে চাই না, বীরপুরুষ রাসু বলে। গুরুজন যা নির্দেশ দেবে মানব, ব্যাস। তা তো মানবেই। সেখানে যে মধু আছে, নতুন বাগানের নতুন ফুল, পাটমহলের পাটরানী,
বাজে কথা বলো না। বাজে কথা বটে। শারদা আর একটা নিঃশ্বাস ফেলে বলে, আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলে, সে কথা মনে পড়ছে? পড়বে না কেন? তা আমি তো আর জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ খেতে যাচ্ছি না, যাচ্ছি একটা মান্যমান লোকের শ্রাদ্ধেও। তার সঙ্গে আমারও শ্রাদ্ধপিণ্ডের ব্যবস্থা হচ্ছে, অন্তরে জানাচ্ছি। এবার নিঘাত তারা মেয়ে পাঠাবার কথা কইবে। রাসু তেড়ে ওঠার ভান করে বলে, তোমার যেমন কথা, নিজে থেকে কেউ মেয়ে পাঠাবার কথা বলে? বলে বই কি, ক্ষেত্র বিশেষে বলে, সতীনের উপরে পড়া মেয়ের কথায় বলে। বলি তার ঘর বসতে বয়সটা হবে তবে তো। তুমি যেন রাত দিন দড়ি দেখে সাপ বলে আটকাচ্ছ। বয়স? শারদা তীব্র ঝঙ্কারে বলে ওঠে, মেয়ে মানুষের বয়স হতে আবার কদিন লাগে? 10 পেরোলেই বয়স। আর মেজকাকা মশাইয়ের কড়াকড়ি জাড়েজুড়ি তো ভেঙে গেল, নিজের মেয়েকে যখন বয়স না হতেই পাঠালেন। গুরুজনের কাজে ব্যাখ্যারা করো না, কারণ ছিল তাই এই কাজ করেছেন। শারদা দুর্বার, শারদা অদম্য, সেও সমানে সমানে জবাব দেয়, তা তোমার দ্বিতীয় পক্ষকে শ্বশুরঘর করতে নিয়ে আসারও একটা কারণ আবিষ্কার হবে। তবে এই জেনে রেখো, নতুন বউ যদি আসে, সেও এক দৌড় দিয়ে ঢুকবে, আমিও আরেক দৌড় দিয়ে দড়ি কলসি নিয়ে বেরিয়ে যাব। অস্ত্রটা মোক্ষম। রাসু এবার কাবু হয়, আপোষের সুরে বলে, আচ্ছা, অত পেঁচিয়ে পেঁচিয়ে দুঃখ ডেকে আনবার কি দরকার তোমার বলো তো? যাচ্ছি দাদা শ্বশুরের শ্রাদ্ধ, খাবো মাখবো চলে আসবো, বাস। আমি কি কাউকে আনতে যাচ্ছি? তা সেটা মনে রাখলেই হলো। শারদা সহসা রাসুর একটা হাত টেনে নিয়ে ঘুমন্ত ছেলের মাথায় ঠেকিয়ে দিয়ে বলে, তবে সত্যি করে যাও সে কথা। আহ, ছি ছি, কি মতি বুদ্ধি তোমার, ছেলের মাথায় হাত দিয়ে। শারদা অকুতু ভয় বলে, তাতে ভয়টা কি? আমায় বলো না, খোকার মাথায় হাত দিয়ে দিব্যি করতে। জীবনে কখনো পরপুরুষের দিকে চোখ তুলে চাইব না, 100 বার সে দিব্যি করব। চমৎকার বুদ্ধি, সেটা আর একটা খোলো। কেন হবে না? আমি ছাড়া জগতে আর সকল মেয়ে মানুষকে পরস্ত্রী ভাবলে কোনো কষ্ট নেই। বাহ, যাকে অগ্নি নারায়ণ সাক্ষী করে গ্রহণ করলাম। ওহ! শারদা ঝট করে উঠে দাঁড়ায়, দরজায় খিলটা খুলে ফেলে, কপাট ধরে দাঁড়িয়ে চাপা অথচ ভয়ঙ্কর একটা শব্দে বলে ওঠে, ও বটে, এতক্ষণে প্রকাশ পেল মনের কথা, তাই এতক্ষণ না ভুগিয়ে সেটা বললেই হতো। আচ্ছা। রাসুও অবশ্য এবার ভয় পেয়েছে, সেও নেমে এসে বলে, আহা, তো কপাট খুলছ কেন? যাচ্ছ কোথায়? যাচ্ছি সেইখানে যেখানে খল কাপড়টো নেই, আগুনের জ্বালা নেই, বলে ঝট করে বেরিয়ে পড়ে। অন্ধকারে মিশিয়ে যায় শারদা। না, আর কিছু করবার নেই। নিরুপায় ক্ষোভে কিছুক্ষণ উঠোনে সে গভীর রাত্রের বিকট অন্ধকারের দিকে তাকিয়ে থেকে নিঃশব্দে কপাটটা ভেজিয়ে দিয়ে খাটের উপর বসে পড়ে রাসু। ঘাম গড়াচ্ছে সর্বাঙ্গ দিয়ে, গরমে নয়, আতঙ্কে। কিন্তু করবার কি আছে এখন? ঘর থেকে বেরিয়ে তো আর বউ খুঁজে বেড়াতে পারবে না রাসু। মা খুঁড়ির ঘুম ভাঙিয়ে দুঃসংবাদটা জানাতেও পারবে না। নিজের হাতে যদি করণীয় কিছু থাকে, তো সে হচ্ছে নিজের হাতটা মুঠো পাকিয়ে নিজের মাথায় কিল মারা। এলোকেশে দাওয়ায় পাটি পেতে বসে বউয়ের চুল বেঁধে দিচ্ছেন অনেকক্ষণ থেকেই। সেই দুপুর বেলা বসেছিলেন, এখন বেলা প্রায় গড়িয়ে এলো। এলোকেশে যেন পণ করেছেন আজ তার জীবনের শ্রেষ্ঠ শিল্পকীর্তি দেখিয়ে ছাড়বেন। বউকে সামনে রেখে তার পেছনে হাঁটু গেড়ে উঁচু হয়ে বসেছেন তিনি, মুখের ভাব কঠিন কঠোর। ওদিকে টানের চোটে সত্যবতীর রগের শির ফুলে উঠেছে, চুলের গোড়াগুলো মাথার চামড়া থেকে উঠে আসতে চাইছে, ঘাড় অনেকক্ষণ আগে থেকে টনটন করতে শুরু করেছে। এখন মেরুদণ্ডের মধ্যেও একটা অস্বস্তি শুরু হচ্ছে। অথচ তার কেশকলাপ নিয়ে যে অপূর্ব শিল্প রচনার চেষ্টা চলেছে, আশা হচ্ছে না সহজে তার সমাপ্তি ঘটবে। কিন্তু কেবলমাত্র এলোকেশীর অক্ষমতাকেই দায়ী করলে অবিবেচনায় কাজ হবে। দায়ী অপরপক্ষ। সত্যবতীর চুলগুলো যেন বেয়ারা ঘোড়া, কোনো মতেই তাকে বাগ মানিয়ে বসে আনা যাচ্ছে না। ঝুলে খাটো আর আড়ে ভারী চাপ চাপ চোকরা কোকরা চুলগুলো খোলা থাকলে যতই সুন্দর দেখাক, তাকে বেনির বন্ধনে বেঁধে করবিন আকৃতি দিতে গেলে মুশকিলের এক শেষ। গোড়া বাঁধতে গেলে ফসফস করে এলিয়ে খুলে পড়ে। কোনো রকমে যদি বা 3 গুছির মেরে ফেলা যায়, তো 5 গুছি 9 গুছির দিকেও যাওয়া চলে না। কিন্তু এলোকেশী আজ বদ্ধপরিকর, 7 গুছির বাঁধনে বেঁধে কলকা খোপা করে দিবেন বউকে। তাই বার 3 অসাফল্যের পর একগোছা মোটা মোটা কালো ঘুনসি দিয়ে চুলের গোড়াটাকে প্রায় ব্রহ্মতালতে জড়ো করে এনে প্রাণপণ বিটকেলে বেঁধে ফেলেছেন।
এবং স্বাদ গুছিয়ে স্বাদ ভাগকে আয়ত্ত করতে চেষ্টা করছেন। দীর্ঘস্থায়ী এই চেষ্টায় সত্যবতীর অবস্থা উপরোক্ত। অনেকক্ষণ বাবু হয়ে বসে থাকার পর এবার হাঁটু দুটো মুড়ে বুকের কাছে জড়ো করে বসেছে সত্যবতী, কারণ পায়ে ঝিঝি ধরেছিল। মুখটা সত্যবতীর আকাশমুখ, আর সেই মুখের ওপর পরনের নীলাম্বর শাড়িখানার আঁচলটুকু চাপা দেওয়া। মুখে আঁচল চাপা না দিয়ে উপায় নেই, কারণ চুল বাঁধবার সময় ঘোমটা দেওয়া চলে না। অথচ জলজ্যান্ত আস্ত মুখখানা খুলে বসে থাকলেও তো চলে না। নাই বা ধারে কাছে কেউ থাকলো, আর নাই হলো শ্বশুরি পিছনে বসা। তবু নতুন বউ বলে কথা, তাই আঁচলটা তুলে মুখে চাপা দিয়েছে সত্যবতী। মানে দিতে বাধ্য হয়েছে। ঘোমটা খসবার আগে এলোকেশে নির্দেশ দিয়েছেন, আঁচলটা মুখে ঢাকা দাও দেখি বাছা। তোমার তো আর বোধবুদ্ধির বালাই নেই, অজ্ঞাতে সবাই স্পষ্ট করে বলে দিতে হবে আমায়। দিনটা কি তবে সত্যবতীর শ্বশুরবাড়ির বাসের প্রথম দিন? না, তা নয়। এসেছে সত্যবতী প্রায় মাসখানেক হয়ে গেল, কিন্তু মাথাটা ওর এ পর্যন্ত শাশুড়ি হাতে পড়েনি। সৌদামিনী চুল বেঁধে সর ময়দা মাখিয়ে আলতা পরিয়ে নতুন বইয়ের প্রসাধন আর যত্ন সাধন করেছিল কদিন। হঠাৎ আজ এলোকেশের নজরে পড়ল বউয়ের চুল বেড়া বুনুনি করে বাঁধা। দেখে রাগে জ্বলে উঠলেন এলোকেশী, তবু নিশ্চিন্ত হবার জন্য ভ্রু কুচকে ডাক দিলেন, এদিকে এসো দেখি বৌমা। শাশুড়ির সামনে কথা বলাও নিষেধ, মুখ খোলাও নিষেধ। সত্যবতী নীরবে কাছে এসে দাঁড়ালো। ঘোমটা অবশ্য বজায় থাকলো। এলোকেশী হ্যাচকা এক টানে পুত্রবধূর পিঠের কাপড়টা তুলে খোপাটা দেখে নিলেন। ঠিক বটে, বেড়া বিনুনিই বটে। তেলে বেগুনে জ্বলে ডাক দিলেন, সদু, সদ্দি। যাকে বলে ত্রস্তে ব্যস্তে সেইভাবে ছুটে এলো সৌদামিনী। দেখল নতুন বউ বুকে মাথায় এক হয়ে ঘাড় হেট করে দাঁড়িয়ে, আর মামি তার পিঠের কাপড় উঁচু করে তুলে ধরে দণ্ডায়মান। মামির নয়নে অগ্নিশিখা, কপালে কুটিল রেখা। কি বলছো? এ প্রশ্ন উচ্চারণ করল না সৌদামিনী, শুধু শঙ্কিত দৃষ্টিতে দাঁড়িয়ে রইল। কি হলো বউয়ের পিঠে? কোন জরুল চিহ্ন? না কোনো চর্মরোগের আভাস, নাকি বা কোনো পুরনো ক্ষতের দাগ? অর্থাৎ নতুন বউ কি দাগি? আর মামির শূন্য দৃষ্টির সামনে ধরা পড়ে গেছে সেটা? অবশ্য ভুল ধারণা নিয়ে বেশিক্ষণ থাকতে হলো না সৌদামিনীকে। এলোকেশী প্রবল স্বরে বলে উঠলেন, বলি সদি, এমন ব্যাগার ঠেলার কাজ কি না করলেই নয়? বুক থেকে পাথর নামে সৌদামিনীর। যাক, বাঁচা গেল। নতুন কিছু নয়, সেই আদি ও অকৃত্রিম লক্ষ্য। অতএব সাহসে ভর করে বলল, কি হলো? কি হলো বলে শুধুতে লজ্জা করল না? ধর্মের সারের মতন আকারা গতর দিয়ে দুবেলা ভাতের পাথর মারছিস, আর গতরে হাওয়া দিয়ে বেড়াচ্ছিস। একটু হায়া আসে না প্রাণে? 10টা নয়, 20টা নয়, একটা ভাই বউ, তার চুলটা বেঁধে দিয়েছিস এত অচ্ছেদ্যা করে। বলি কেন, কেন এত অগরাহী কিসের? হলোটা কি তা বলবে তো? সহজ গলায় বলে সৌদামিনী। আর সত্যবতী ঘোমটার মধ্যে থেকে অবাক হয়ে প্রায় থরথর করে কাঁপতে থাকে। না, এলোকেশের কোটো ভাষণে নয়, গিন্নিদের মুখে এরকম বিচ্ছিরি বিচ্ছিরি কথা শোনার অভ্যাস পাড়া বেড়ানির সত্তর আছে। রামকালী চাটুর্যের বাড়ি কথাবার্তাগুলো কথঞ্চিত সভ্য, নইলে তারই সেজ পিসি, স্বামী পিসির বাড়ি সর্বদা এই ধরনের কথার চাষ। সেজন্যে না, এলোকেশের কোটো ভাষণে না। অবাক হয় সৌদামিনীর সহ্য শক্তি দেখে। এত অপমানের পর ওই রকম সহজভাবে কথা বলল ঠাকুরঝি। এটা সত্যবতীর অদেখা। কটু কথার পরিবর্তে হয় কটু কথা, নয় ক্রন্দন। এ দেখতে অভ্যস্ত সে। আর ঠাকুরঝি কিনা বলছে, হলোটা কি তা বলবে তো? এলোকেশে অবশ্য অবাক হন না, কারণ সৌদামিনীর এই সহ্য শক্তি তার পরিচিত। তবে তিনি তার প্রশংসায় উদ্বেল হন না, বরং এটা তার মামির প্রতি অগ্রাহ্য ভাব বলেই রেগে চলে যান। এখনও তাই বললেন, হলোটা কি তা বলে বোঝাতে হবে? মনে মনে জানছো না? চোখে দেখতে পাচ্ছ না একে ছিঁড়ে চুল বাঁধা হয়েছে? বউয়ের মাথায় বেড়া বিনুনি? ছি ছি, এতখানি বয়স হলো কখনো শ্বশুরবাড়ি বউয়ের মাথায় বেড়া বিনুনি দেখিনি। গলায় দড়ি তোর শুধু, গলায় দড়ি যে একটা মাত্র মাথা, তাও একখানা বাহারি খোপা বেঁধে দিতে পারিস না? শুধু হেসে ওঠে। বউয়ের চুল যা বাহারি, হতে আর বাহারি খোপা হয় না, বাঘ বানানোই যায় না। বাঘ বানানো যায় না? এলোকেশে কঙ্কার জিয়ে ওঠেন। আচ্ছা, দেখব কেমন না যায়। এই বারুদ যে গিন্নির কাছে জব্দ হয় না এমন কোনো বস্তু জগতে আছে দেখি? ত্রিজগতের মধ্যে বাঘ মানাতে পারলাম না শুধু এই তোমাকে। বেশ তো মামি, তুমি নিজ হাতেই বউকে সাজিও না।
তোমার একটা মাত্তর ব্যাটার বউ, বলে সৌদামিনী। আর এলোকেশী আরো ধেই ধেই করে উঠেন। কি বললি সতী? হ্যাঁ, এত আসপত্তা, মুখে মুখে জবাব! এত অহংকার তোর কবে চূর্ণ হবে? কবে তোর দুঃখে শ্যাল কুকুর কাঁদবে? সেই আশায় আছি আমি। এই তোকে দিব্যি দিলাম সতী, যদি আর কোনোদিন তুই আমার বোর চুলে হাত দিবি। গুরুজনের দিব্যি গায়ে লাগে না, এ মানলে কি চলে গা? শুধু অম্লান বদনে বলে, তোমার হলো গে মন মর্জি, কোন দিন দেবে, কোন দিন বা ভুলে যাবে। কি বললি? কি বললে লক্ষ্মী ছাড়ি? আমার একটা বেটা বউয়ের কথা আমি ভুলে যাব? তাতে আর আশ্চর্য কি মামি? শুধু নিতান্ত অমায়িক মুখে বলে, তোমার সে গুণে কি ঘাট আছে? আপনার খিদের খাওয়া, তাই তো অর্ধেক দিন ভুলে যাও, ডেকে খাওয়াতে হয়। এলোকেশী সহসা থতমত খান। এটা ঠিক কোন ধরনের কথা ধরতে পারেন না, অভিযোগ না প্রশস্তি। তাই ভারী মুখে বলেন, হ্যাঁ, আমি ভুলে থাকছি, আর রোজ তুমি আমাকে ডেকে তুলে ঝিনুকে করে গিলিয়ে দিচ্ছ। আহা, তা না দেই, তোমার কি খেয়াল থাকে? না থাকে না থাক, বউয়ের চুল আজ থেকে আমি বাঁধবো এই বলে রাখছি। ওর চুলের দড়ি কাটার সব আমার ঘরে রেখে যাবি। পাখি কাটাগুলো দিতে ভুলবি না। দেব, দিয়ে যাব। তা বউয়ের বাবা যে সোনার চিরুনি, সাপ কাটা, বাগান ফুল ইত্যাদি করে একরাশ মাথার গহনা দিয়েছেন, সেগুলি বা বাক্সে পুরে রাখছো কেন? সব বার করে বাহার করে দিও। সে আমি কি করব না করব তোমার কাছে পরামর্শ দিতে আসবো না, অনবরত খালি চ্যাটাং চ্যাটাং কথা। ভগবান যেন কোনো কঠিন রোগ দিয়ে তোর বাকশক্তি হরণ করে নেন, তাই ভাবি। তুই জন্মের শোধ বোবা হয়ে বসে থাক, আমি নিঃসঙ্গত গলায় ভোগ চড়াই। দোহাই মামি, ওসব মানত টানত করতে যেও না। দেবদেবীরা এক শুনতে আর এক শুনে বসে থাকে, হয়তো বোবার বদলে ঠুটো করে দিবে, তখন মরবে তুমি লাফিয়ে ঝাঁপিয়ে। কি বললি? তুই ঠুটো হয়ে বসে থাকলে আমার সংসার অচল হয়ে যাবে? সাধে বলি অহংকারে পাঁচ পা তোর। আমার সংসার আমি চালাতে পারিনি ভেবেছিস? বা হাতের করে আঙ্গুলে পারি, কিন্তু সেই আঙ্গুলি বা আমি নাড়ব কেন? ভাত কাপড় দিয়ে তোকে পুষছি যখন। আহা, আমিও তো তাই বলছি গো, ঠুটো হলেও তো ভাত কাপড়টা দিতেই হবে। হবে, দায় পড়েছে, ঠ্যাং ধরে টেনে পগারে ফেলে দেব। সর্বনাশ মামি, ও বুদ্ধি করতে যেও না। পাড়া পড়শি তাহলে সেই পগারের পাক তুলে এনে তোমার গালে মুখে মাখাবে, বলে হাসতে হাসতে চলে যায় সৌদামিনী সত্যবতীকে স্তম্ভিত করে রেখে। বড় সংসারী মেয়ে সত্যবতী, তার এতটুকু জীবনে অনেক চরিত্র দেখেছে, এরকম আর দেখেনি। যাক, সকালে সে ঘটনার পরিণামে আজ দুপুরে এই মল্লযুদ্ধ। সত্যি বড় ভারী চুলে গোড়া সত্তর, অথচ এদিকে ঝুলে খাটো। এক গোছা কালো ঘুণসি দিয়ে কষে ঘেঁষে আর গোছা গোছা ঘুণসির ভেজাল মিশিয়ে বেনি দুটো যদি বা লম্বা করলেন এলোকেশী। তাদের প্রজাপতির ছাদে পাক খাওয়াতে গিয়ে গোড়া শুদ্ধ ঢিলে হয়ে নেমে এলো। সত্যবতীর কপালের ফের ঠিক সেই মুহূর্তেই সত্যবতী বোধ করি পিঠের খিল আর পায়ের ঝিঝি ধরা কমাতে একটু নড়ে চড়ে বসল। ব্যাপারটা হলো, পত্রাধার তৈলকে তৈলাধার পাত্রের মতোই বন্ধনটা ঢিলে হয়ে পড়ার জন্যই মুক্তির সুখে নড়ে চড়ে বসল সত্যবতী। না নড়ে চড়ে বসার জন্যই বেনি বন্ধনমুক্ত হয়ে গেল, সেটা বোঝা গেল না। এলোকেশী দেখলেন বউ নড়ল, চুল খুলল। এলোকেশী পাথরের দেবী নন, রক্ত মাংসের মানুষ। এরপরও যদি তাকে ঠান্ডা মাথায় সহজভাবে বসে থাকতে দেখবার আশা করা যায়, সে আশাটা পাগলের আশা। পাগলের আশা পূরণ হয় না, হবার নয়। এতক্ষণে পরিশ্রম পণ্ড হওয়ার আগে আর সৌদামিনীকে নিজের শিল্প প্রতিভা দেখিয়ে দেবার আশা ভঙ্গে দিক বিদিক জ্ঞান শূন্য এলোকেশী সহসা একটা অভাবিত কাজ করে বসলেন। বউয়ের সেই খিল ছড়ানো সিদে পিঠটার উপর ঘুম করে একটা গোলগাল কিল বসিয়ে দিয়ে বলে উঠলেন, হলো তো, গেল তো গোল্লায়, এক দণ্ড যদি সুস্থির। কিন্তু কথা এলোকেশীকে শেষ করতে হলো না, মুহূর্তের মধ্যে আর এক প্রলয় ঘটে গেল। শাশুড়ি হাত থেকে চুলের ভার এক হেঁচকায় টেনে নিয়ে সত্যবতী ছিটকে দাঁড়িয়ে উঠল, আর শাশুড়ির সঙ্গে যে কথা কওয়া নিষেধ সে কথা সম্পূর্ণ বিস্তৃত হয়ে দৃপ্ত স্বরে বলে উঠল, তুমি আমায় মারলে যে? কিলটা বসিয়ে চকিতে হয়তো একটু অনুতপ্ত হয়েছিলেন এলোকেশী, কিন্তু সে অনুতাপের অনুভূতি দানা বাঁধবার আগেই এ আকস্মিক বিদ্যুতাঘাতে এলোকেশী প্রথমটা যেন পাথর হয়ে গেলেন। বউয়ের কণ্ঠস্বর কেমন সেটা জানবার সুযোগ এ পর্যন্ত হয়নি এলোকেশী, কেননা তার সঙ্গে তো বটেই, তার সামনেও কোনোদিন বউ কথা কয়নি, কইবার রেওয়াজও নেই। কোনো প্রশ্ন করলেই শুধু ঘাড় নেড়ে হ্যাঁ না জানিয়েছে। কথা যা সে সদুর সঙ্গে, কিন্তু সেও তো নিভৃতে। রাত্রে সৌদামিনীর কাছে শোইব, কারণ ডাগরটি না হলে তার ঘরের বোরের প্রশ্ন ওঠে না। না,
কোনো ছলেই সত্যর কণ্ঠস্বর এলোকেশের কানে আসেনি। সহসা আজ সেই স্বর বাজের মতো এসে কানে বাজল। একে জোরালো গলা বউ মানুষের, এতটুকু একটা মানুষের। অনুতাপের বাষ্প ধুলো হয়ে উড়ে গেল। এলোকেশ্বর দাঁড়িয়ে উঠলেন, চেঁচিয়ে তেড়ে উঠলেন, মেরেছি, বেশ করেছি, করবি কি শুনি? তুইও উল্টে মারবি নাকি? সত্য তখন এলোকেশের অনেক পরিশ্রমে গড়া সাতগুছির বেনি দুটোর মধ্যে আঙ্গুল চালিয়ে চালিয়ে জোরে জোরে খুঁড়ে ফেলতে শুরু করেছে। মাথার কাপড় নেই, মুখের আঁচল খসেছে, সেই মুখে আগুনের আভা। এলোকেশের কথায় একবার সে আগুন ভরা মুখটা ফিরিয়ে অবজ্ঞা ভরে উচ্চারণ করল সত্য, আমি এমন ছোট লোক নই, তবে মনে রেখো, আর কোনোদিন যেন। কি বললি? আর কোনোদিন যেন? গলা টিপলে দুধ বেরোয় এক ফোঁটা মেয়ে, তার এত বড় কথা? মেরে তোকে তুলো ধুনতে পারি তা জানিস? সদি লক্ষ্মী ছাড়ি, আনতে কি একখানা চেলা কাঠ? কেমন করে বোধ টিট করতে হয় দেখাই তুই জগৎকে। চেলা কাঠ পিঠে পড়লেই তেজ বেরিয়ে যাবে। মারো না দেখি, তোমার কত চেলা কাঠ আছে? বলে দৃষ্টিভঙ্গিতে সোজা শাশুড়ি মুখোমুখি দাঁড়িয়ে থাকে সত্যবতী, নির্ভীক দুই চোখ মেলে। জীবনে অনেকবার রেগে জ্ঞানহারা হয়েছেন এলোকেশী, অনেকবার বুক চাপড়েছেন, সাপ পুণ্যি দিয়েছেন, দাপাদাপি করেছেন, কিন্তু আজকের মতো অবস্থা বোধ হয় তার জীবনেও আসেনি। এ অবস্থা যে তার কল্পনার বাইরে, স্বপ্নের বাইরে। তাই সহসা যেন নিথর হয়ে গেলেন তিনি। সাপের মতো ঠান্ডা চোখে শুধু তাকিয়ে রইলেন সেই দুঃসাহসের প্রতিমূর্তির দিকে। ঠিক এই অবস্থায় থাকলে কতক্ষণে কি কথা বলা শক্ত, কিন্তু ভাগ্যের কৌতুকে আর এক অঘটন ঘটে গেল। এই নাটকীয় মুহূর্তের উঠোনের বেড়ার দরজা ঠেলে বাড়িতে এসে ঢুকল নবকুমার। ঢুকেই যেন বজ্রাহত হয়ে গেল। এ কী পরিস্থিতি! সহস্র সাপের ফণার মতো একরাশ চুলের ফণার ঘেরা সম্পূর্ণ খোলা মুখে এলোকেশের মুখোমুখি অগ্নিবর্ষী দুই চোখে সোজা তাকিয়ে যে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, কেউ নবকুমারের বউ নাকি? কিন্তু তাই কি সম্ভব? আকাশ থেকে বাজ পড়ছে না, পৃথিবীর মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে না, এমনকি প্রলয়ঙ্কর একটা ঝড়ও উঠছে না, অথচ নবকুমার বউ নবকুমারের মার সামনে অমনি করে দাঁড়িয়ে আছে। আর নবকুমার ঢুকে হা করে দাঁড়িয়ে পড়া সত্ত্বেও দৃকপাত মাত্র করছে না। অসম্ভব, অসম্ভব! এ অন্য আর কেউ, নবকুমারের অজানিত পড়শি বাড়ির মেয়ে। হয়তো ভয়ঙ্কর কোনো একটা কিছু ঘটেছে ওদের সঙ্গে। নবকুমার গলা খাকারে দিতে ভুলে যায়, সরে যেতে ভুলে যায়, স্তম্ভিত বিস্ময়ে তাকিয়ে থাকে। বিপদ যে ঘোরতর, অসম্ভব বলে একেবারে নিশ্চিন্ত হতেই বা পারছে কই? বউয়ের মুখটা দেখবার সৌভাগ্য কোনোদিন না হলেও এই মাসখানেকের মধ্যে কোনো না বিশেষ 25 বার আভাসের ছায়া বুকে দেখতে পেয়েছে সে। যদিও পাছে কেউ দেখে ফেলে বউয়ের দিকে তাকিয়ে আছে নবকুমার, তাই সে তাকানোটা পলকস্থায়ী হয়েছে মাত্র। তবু ক্যামেরার লেন্স পলকের মধ্যেই চিরকালের মতো ছবি ধরে রাখে। মুখ না দেখুক, সর্ব অবয়বের একটা ভঙ্গি তো দেখেছে, আর দেখেছে ওই নীলাম্বরীর আঁচলখানা। অতএব মনকে চোখ ঠেরে লাভ নেই। চোখ বুঝে সূর্যকে অস্বীকার করতে যাওয়া হাস্যকর। পড়শিবাড়ি কেউ নয়, ওই দৃপ্ত মূর্তি নবকুমারের বউয়ের, যে বইয়ের উদ্দেশ্যে নবকুমার স্বপ্নের জাগরণে নিঃশব্দ উচ্চারণ ক্রমাগত গেয়েছে, গাইছে, করুণা কথা মুখ তুলে বউ, দেখো না চেয়ে চোখ তুলে। কিন্তু সে কি এই চোখ? নবকুমার যেন নিঃশব্দ এসেছিল, যদি পরিস্থিতি দেখে তেমনি নিঃশব্দে সরে পড়ত। তাহলে হয়তো নাটকের এই নাট্য মুহূর্তটা এমন চূড়ান্তে উঠত না। হয়তো সত্যবতী নির্ভীকভাবে সেখান থেকে সরে যেত, আর এলোকেশে জীবনে যত গালিগালাজ শিখেছেন সবগুলো উচ্চারণ করতেন বসে বসে। আর স্বামী পুত্র বাড়ি ফিরলে বউয়ের মারাত্মক দুঃসাহস আর ভয়ঙ্কর দুর্বিনয়ের কাহিনী বিস্তারিত বর্ণনায় পেশ করতেন। তারপর গড়িয়ে যেত ব্যাপারটা। কিন্তু নির্বোধ নবকুমার সেইখানে দাঁড়িয়ে রইল হা করে। আর এক সময় এলোকেশের চোখ গিয়ে পড়ল তার উপর, দাওয়ার উপর তিনি, নিচে উঠবেন ছেলে। নবকুমারে এভাবে হা করে দাঁড়িয়ে থাকতে দেখে এলোকেশু একবার হা হয়ে গেল। তারপর সহসা সেই এতক্ষণে স্তব্ধ হয়ে থাকা হা থেকে ভয়ঙ্কর একটা চিৎকার উঠল। ওরে লক্ষ্মী ছড়া, হতভাগা মিনিমুখ ছোড়া, পায়ে কি তোর জুতো নেই? জুতিয়ে জুতিয়ে ওর মুখটা যদি জন্মের শোধ ছেঁচে শেষ করে দিতে পারিস, তবে বলি বাপের বেটা বাহাদুর। কিন্তু নবকুমার নিশ্চল। পরক্ষণে সুর ফেরতা ধরলেন এলোকেশী, ও গো মাগো, কোথায় আছে দেখো গো, বেটা বেটা বউ দুজনে মিলে কি অপমানিটা করছে আমায়। ওরে নবা, বামনের গরু, ছোট লোকের মেয়ে বিয়ে করে তুইও কি ছোট লোক হয়ে গেলি? দুই পায়ে খাড়া দাঁড়িয়ে মায়ের অপমানটা দেখছিস? তবে মার মার, বেটা কি আর মার।
ঝ্যাঁটা খাওয়াই উপযুক্ত শাস্তি আমার, নলে এখন ওই বউকে ভিটের বুকে পা দাঁড়িয়ে থাকতে দেই? মাথা বুড়িয়ে ঘোল ঢেলে গলা ধাক্কা দিয়ে বের করে দেই না? ওগো মাগো, বউ আমায় ধরে মারে, আর তাই আমার ছেলে দাঁড়িয়ে দেখে। এতক্ষণে নবকুমার বোধ করে চেতনা ফিরে পায়, আর ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে চৌচো দৌড়ে মরায় সেই খোলা দরজাটা দিয়ে। খিড়কির ঘাটে বাসন মাজছিল শুধু। ঘাটের পাশ দিয়ে নবকুমারকে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দেখে দাঁড়িয়ে উঠে ছাইমোখা হাতটাই নেড়ে ডাক দেয়, নবু, কি হলো রে? ও নবু, অমন করে ছুটছিস কেন? নবকুমার প্রথমটা ভাবল পিছু ডাকে সাড়া দেবে না, ছুটে একেবারে নিত ভাইয়ের কার গিয়ে পড়বে। তারপর বলল, জল দে এক ঘটি। কারণ নিতাই হচ্ছে তার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু। বিচলিত অবস্থায় তার কাছে যাওয়া চলে, কিন্তু সৌদামিনীর উত্তরোত্তর ডাকে কি ভেবে থমকে দাঁড়ালো, ফিরল। তারপর গুটি গুটি এসে ঘাটের পাশে একটা ঝরে পড়া তালগাছের গুড়ির ওপর বসে পড়ে রুদ্ধ কণ্ঠে বলল, আমি আর বাড়ি ফিরব না সদুদি। কথা ছিঁড়ে শোনো ছেলের, হলো কি তাই বল। সর্বনাশ হয়েছে সদুদি। আরে গেল যা, সর্বনাশের কথা বলতে আছে নাকি? হলে বলতে আছে বই কি। শুধু নবকুমারের প্রকৃতির সঙ্গে পরিচিত, তাই বেশি ভয় না পেয়ে বলে, কেন, তোর মা হঠাৎ চড়ে উল্টালো নাকি? মা নয় সদুদি, মা নয় আমি। জানি না, ঠিক বলতে পারছি না আমি সত্যি বেঁচে আছে কিনা। গায়ে চিমটি কেটে দেখ, বলে পুকুরের জলে হাত ডুবিয়ে ডুবিয়ে ছাই মাটি ধুতে ধুতে বলে সদু। মামি বুঝি রণচণ্ডী হয়ে তেড়ে এসেছিল? জানি না। জানিস না? নাকামি নাক দেখি নেবো, হয় কি হয়েছে তাই বল। নয় যেদিকে যাচ্ছিলি সেদিকেই যা, বেটা ছেলে না মেয়ে মানুষ তুই। সদুদি, যে দৃশ্য দেখে এসেছি তা দেখলে অতি বড় বীর বেটা ছেলেরও পেটের ভাতের হাত পা সেদিয়ে যায়। না, তোর দেখছি আর গৌরচন্দ্রীকে শেষ হয় না। বলবি তো বল, না বলবি তো যা। ভূত দেখেছিস না ডাকাত পড়া দেখেছিস তাও তো জানি না। নবকুমার বুকে বল করে কণ্ঠে শব্দ আনে, ঝপ করে বলে ওঠে, মাতে আর তোমাদের বউতে মারামারি করছে। কি করছে মাতে আর বউতে? চমকে উঠে বলে সৌদামিনী। বললাম তো, মারামারি করছে। সৌদামিনী এক মুহূর্ত স্তব্ধ থাকিয়ে তারপর বলে, মারামারি কথাটা বলছিস কেন? মামি বউকে ধরে ঠ্যাঙাচ্ছে তাই বল। আর সেই দৃশ্য দেখে তুই মধ্যপুরুষ কাছা কোছাল ছুলে ছুটে মারছিস কেন? তুই মেয়ে মানুষ হয়ে জন্মাসনি নবু, তাই ভাবি। যাই দেখি ইতিমধ্যে কি এমন ঘটল। এই তো খানিক আগে বাসনের পাজা দিয়ে বেরিয়ে এলাম, দেখলাম মামি ব্যাটার বউয়ের চুল বাঁধছে। ইতিমধ্যে হলোটা কি? আমি তো এই ঢুকলাম বাড়িতে, তুমি শীঘ্রে যাও সদুদি। যাই। বাবা পলকে প্রলয়, তিল থেকে তিল ভাণ্ডেশ্বর, কি হলো এক্ষুনি? সৌদামিনী তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিতে থাকে। আমি আজ নিতাইদের বাড়িতেই থাকবো সদুদি, এই চললাম। সৌদামিনী ভ্রু কুচকে বলে, কদিন পরে বাড়িতে থাকবি? যতদিন চলে। তার মানে নিজে গা বাঁচিয়ে কেটে পড়বি, আর পরের মেয়েটা, দুধের মেয়েটা, তোর মার হাতে পড়ে মার খাবে? পরের মেয়ে এবং দুধের মেয়ের শব্দটায় নবকুমারের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, চোখে জল এসে যায়। কষ্ট গোপন করে বলে, তা আমি আর কি করব? সৌদামিনী আর চোখে একবার ওর মুখচ্ছবি দেখে নিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, দৃশ্য দেখে চলে না এলে পারতিস। তুই দেখেছিস জানলে যতই হোক নিজেকে একটু সামনে নিতোস মামি, একেবারে শেষ করে ফেলতো না। যাই দেখি ছুরি বাঁচল কি মরল। নবকুমার লজ্জা ত্যাগ করে সহসা বলে ওঠে, যাই বলো সদুদি, যা দেখলাম ও তোমাদের বউটি পড়ে মার খাবার মেয়ে নয়। আমারও তাই মনে হয়, বলে সৌদুর সকৌতকে একটু হেসে বলে, মারামারি না করুক, পরে মার খাবে না। তাই তুই তো বলতেই পারলি না মা হয়েছেটা কি? গোড়া থেকে কি কিছু জানি ছাই? বাড়ি ঢুকেই দেখি দাওয়ায় দুই প্রাণী সমুখুসমুখী দাঁড়িয়ে, একজন সাপনির মতো ফুসছে আর একজন বাঘনির মতো গজরাচ্ছে। সৌদামিনী হেসে উঠে বলে, বারে, তুই তো অনেক নাটকের কথা শিখেছিস দেখছি। যাক, কালে ভবিষ্যতে কাজে লাগবে। তোর বউ খুব পণ্ডিত। বউয়ের গল্প কান ভরে শুনতে ইচ্ছে করে নবকুমারের। ভুলে যায় এই মাত্র তাকে বাঘিনীর সঙ্গে তুলনা করেছে সে নিজেই। কিন্তু গল্প বাড়বে কি উপায়? নবকুমার তো আর কথা ফেলে বাড়াতে পারে না। শুধু ভাবে কালে ভবিষ্যতে। সে কতকাল, কোন ভবিষ্যৎ? বাঘিনীর মুখটা বারবার মনে ধাক্কা দিচ্ছে। ভয়ঙ্কর কিন্তু সুন্দর, কি বড় বড় চোখ, কি চমৎকার জোড়া ভ্রু। কিন্তু বউ মায়ের মতো রাগী হবে হয়তো। লজ্জায় কুণ্ঠায় বিগলিত বউটি মাত্র থাকবে না।
নবকুমারের কল্পনার সঙ্গে ঠিক খাপ খাচ্ছে কি? ঠিক যেন কি একটা লোকসানের দুঃখ বুকটা টান টান করে ওঠে নবকুমারের। কাদার পুতুলের মতো একটি নিরীহ ভালো মানুষ বউ নবকুমারের ভাগ্যে জুটলে কি এসে যেত ভগবানের। কত লোকেরই তো তেমন বউ হয়, কিন্তু সাপের ফণার মতো চুলের ফণায় ঘেরাই মুখখানি। ওতে যেন আগুনের আকর্ষণ। নবকুমার পতঙ্গ মাত্র। সৌদামিনী বলে, বিবাগী হয়ে যাচ্ছিলি তো যা, মেলা রাত করিস নে, হাড়ি আগলে বসে থাকতে পারবো না। হাড়ি, রান্না, ভাত, এসব শব্দগুলো কাজে লাগবে আজ। নবকুমারের যেন বিশ্বাস হয় না। ভয় ভয় বলে, আছি এখানটায় আমি। তুমি তুমি একবার দেখে এসে খবরটা আমি দিতে পারো না সদুদি? নিশ্চিন্ত হয়ে তাহলে আমাদের তাসের আড্ডায় যেতে পারি। ওরে আমার কে রে? উনি বাবু বসে থাকবেন আর আমি ওর জন্য খবরের থালা বয়ে আনব বলে থালা বাসনে গোছাটা বাগিয়ে কাঁধের উপর তুলে নেয় শুধু। হাতে গামছাটার পুটলিতে ঘটি বাটি। চলে যেতে যেতে ছোট ভাইকে আরেকবার অভয় দেয় সে। বউয়ের চিন্তে করে মুখ খারাপ করিস নে। নেহাত যদি মামি খুন করে ফাঁসির দায় না পড়ে তো ও বউয়ের মারাই শায়েস্তা হবে। বউ তোর যেমন তেমন মেয়ে নয়। যদি খুন না করে? যদিটা নবকুমারের বুকের মধ্যে কাটার মতো খচখচিয়ে ওঠে, কিন্তু প্রশ্ন তুলতে পারে না, শুধু ম্রিয়মাণ হয়ে বসে থাকে। সন্ধে হয়ে আসছে, এখানে আর বসে থাকতে হবে না। যা, কোথায় যাচ্ছিলে ঘুরে আয়। শুধু লম্বা লম্বা পা ফেলে বাঁশবাগানে খানিকটা অতিক্রম করে, কিন্তু নবকুমার আবার পিছু নিয়েছে, উদ্ভ্রান্ত মুখ, ছলছল চোখ। সদুদি, তোমার সঙ্গে আমি যাব? শুধু মৃদু হেসে পা চালাতে চালাতেই বলে, কেন, এই যে বললি আর কখনো বাড়ি ফিরবি না? মনটা কিরকম যেন করছে সদুদি। বলে সঙ্গে সঙ্গে এগোতে এগোতে নবকুমার হঠাৎ সুর বদলায়। বউ যদি মাকে অপমান করে থাকে তারও শাস্তি করা দরকার। গায়ে পড়ে কাউকে অপমান করবার মেয়ে সে নয় নবু, সেদিকে তুই নিশ্চিন্তে থাক। তবে কেউ যদি গা পেতে অপমান নিতে চায় সে আলাদা কথা। আসল কথা কি জানিস? বউ হলো উঁচু ঘরের মেয়ে, শিক্ষা দীক্ষা উঁচু, লেখাপড়া জানে, বড় বড় বই পড়ে ফেলে, নিজের পয়ার বাঁধে। হ্যাঁ? স্থানকাল ভুলে নবকুমার প্রায় চেঁচিয়ে ওঠে, মস্করা করছো আমার সঙ্গে? কি দরকার আমার? আকাশ থেকে কথা পেরে বলতেই বা যাবো কি করে? আর ওসব আমি বুঝিই বা কি? বউ আমার কাছে মনটা খোলে তাই টের পেয়েছি। সদুর কাছে মনটা খোলে? হায়, কবে সে আকাঙ্ক্ষিত স্বর্গসুখ আসে নবকুমারের ভাগ্যে, যেদিন নবকুমারের সামনে বউ মন খুলবে। সদু আবার মুখ চালায়, তোদের এই বাড়িতে বিয়ে হওয়া উচিত হয়নি, এই বলে দিলাম স্পষ্ট কথা। তুই রাগ করিস আর যাই করিস, এ বাড়িও যোগ্যী নয়। মামির পয়সাই আছে, নজর বলতে আছে কিছু? আর বউয়ের ছোট নজর দেখার অভ্যেসও নেই। এই তো সেদিন মামি পাড়ার লোকের গয়না বাঁধা রেখে টাকা ধার দিয়ে সুদ নেয় সে, শুনে যেন হিমাঙ্গ হয়ে গেল বউ। নবকুমার বিরক্ত স্বরে বলে, তা ওলোক কথা বলতে যাবারই বা দরকার কি? বলতে আমি জানি রে বাপু, তো বোর কান ধরে ওর সামনেই ঘোষ গিন্নিয়ে একজোড়া বাজু বন্ধক দিয়ে দই দস্তুর করতে লাগলো। সে বলে টাকায় 1 পয়সা, মামি বলে টাকায় 1.5 পয়সা, এ 8 পয়সা দিয়ে ধস্তাধস্তি। শেষ অবধি কি হলো তার শোনা হলো না নবকুমারে। সহসা বাড়ির মধ্যে থেকে ভয়ঙ্কর একটা চিৎকারের রোল ভেসে এলো, সর্বনাশ করেছে। শুধু নিষেধ বাণী তুলে নবকুমার সর্বনাশ শব্দটাই আবারও ব্যবহার করল। নিশ্চয় হয়ে গেল একটা কিছু। শুধু ততক্ষণে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। আর নবকুমার, সে চলৎশক্তি হারিয়ে দাঁড়িয়ে থাকে নিজেদেরই বাড়িখানা দিকে তাকিয়ে। তীক্ষ্ণ তীব্র সানুনাসিক এই স্বরটা কার? এ তো এলো কেশির। তবে হলোটা কি? কিন্তু যাই ঘটুক, সব কিছু ছাপিয়ে নবকুমারের প্রাণটা হাহাকারে ভরে উঠল এই ভেবে, এই অসাধারণ বউ নিয়ে ঘর করা হল না নবকুমারের অদৃষ্টে। মা হয় বউকে মরি পড়ার ঘাটে পাঠাবে, নয় জন্মের শোধ বাপের বাড়ি বিদেয় করে দিবে। মা চিৎকার উত্তরোত্তর আকাশে উঠেছে, আর দলে দলে পড়শিরা নবকুমারের বাড়ির দিকে দৌড়চ্ছে। নবকুমার যাত্রাগানে দর্শকের মতো পাথর হয়ে দাঁড়িয়ে দেখতে থাকে সেই দৃশ্য। গল্পের আসর অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ ছিল 8ম পর্ব। আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটি শুনছেন, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো সবাইকে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।